আফরোজ খান মডেল স্কুলের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সময়ে আমাদের সবকিছু এখন বন্ধ। তবে যেহেতু আমাদের 5টি মৌলিক চাহিদার ভিতরে শিক্ষা একটি, সুতরাং বেঁচে থাকার পাশাপাশি আমাদেরকে শিক্ষাটিকেও চালিয়ে যেতে হবে। সেই ধারাবাহিকতায় সরকারের পাশাপাশি আমাদের আফরোজ খান মডেল স্কুল থেকেও আমরা উদ্যোগ নিয়েছি অনলাইন ক্লাসের নেওয়ার জন্য, এবং তোমরা জানো যে প্রায় 1 সপ্তাহ যাবত আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। আজকে আমাদের ক্লাস 9-এর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের একটি ক্লাস আমরা নিব। তোমরা জানো যে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়নি, হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। তবে খুব বেশি স্বাভাবিক হওয়ার সাথে সাথে হয়তো পরীক্ষার রুটিন হবে এবং পরীক্ষা হবে। তো তার জন্য আমরা আসলে আমাদের বইয়ের সবটুকু প্রস্তুতি নিয়ে রাখবো। যদি সুযোগ হয় অর্ধবার্ষিক হবে, অথবা বার্ষিক পরীক্ষা হলে সেখানে বার্ষিক পরীক্ষা আমরা অংশগ্রহণ করবো। তো আমরা উচ্চতর গণিতের অল্প কিছু অধ্যায় পড়ানোর পরই স্কুল বন্ধ হয়ে যায়। আমরা আজকে চেষ্টা করব ভেক্টরের উপরে কিছুটা ক্লাস নেওয়ার জন্য। ভেক্টর হায়ার ম্যাথের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং তোমরা জানো যে জ্যামিতি যে পার্টটুকু আছে সেই বিভাগে ভেক্টর অন্তর্ভুক্ত। তো সেই ক্ষেত্রে অনেকেই চাইলে ভেক্টরটাকে অ্যাভয়েড করতে পারে, কিন্তু আমার মনে হয় জ্যামিতির চাইতে ভেক্টরটা একটু সহজ। তো আজকে ভেক্টরের সবটুকু ক্লাস করা সম্ভব হবে না। আমরা চেষ্টা করব প্রথম দিকের যে বিষয়গুলো আছে সেগুলা একটু আলোচনা করার জন্য। তোমাদের সামনে যাদের সামনে বই আছে, বই বের করে বসো, এবং যারা পরবর্তীতে ক্লাসটুকু দেখবে সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটুকু দেখবে। হয়তো পুরো ক্লাসের কোনো একটি ছোট কথা তোমাদের পরবর্তী সময়ের জন্য খুব কাজে লাগতে পারে। ভেক্টর জিনিসটাকে আমরা যে আলোচনা করি, যারা পদার্থবিজ্ঞানে পড়াশোনা করছো, পদার্থতে ভেক্টর শব্দটা সম্পর্কে আমরা পরিচিত। ভেক্টর হচ্ছে এমন একটা রাশি যেটাতে মান এবং দিক থাকে। যেমন মান এবং দিক থাকে, সেটা গণিতের ক্ষেত্রে কেন প্রয়োজন? ধরা যাক আমরা এই মুহূর্তে নতুন বাজার আছে। তো নতুন বাজার থেকে নতুন বাজার এই ট্রাফিক মোড়ে 4টা রাস্তা আছে। আমি বললাম আমি 5 মিনিট হাঁটলাম। 5 মিনিট হাঁটার পরে আমি যদি 4 দিকে রাস্তায় 5 মিনিট হাঁটি, এক একটা দিকে এক একটা জায়গায় চলে যাবে। তো সেক্ষেত্রে আমি যদি এই পাশ থেকে পর্যন্ত হাঁটি 5 মিনিট, কোন দিকে গেলাম? যদি এক পাশে হইতে পারে যে আমি টাউন হল চলে গেলাম, এক পাশে হইতে পারে আমি নুমল গরুখার মোড় চলে গেলাম, এক পাশে আমি গাঙ্গিনাবাদ চলে গেলাম, এক পাশে আমি হয়তো ওই বাত্রিগোল চলে গেলাম। তাহলে নির্দিষ্ট কোনো জায়গা থাকবে না। তো ভেক্টরটা হচ্ছে যখন এই চলার পথটুকু বা ক্ষেত্রটাকে যখন আমরা দিকের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটা আসল জিনিসটা খুঁজে পাবো। যেমন আমি বললাম নতুন বাজার থেকে হাতের বাম দিকে গেলাম। বাম দিকে মানে বাম দিকে রাস্তা যদি যায়, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণে ক্ষেত্র চলে আসবে। ধরা যাক এখান থেকে আমরা এই পাশে গাঙ্গিনাবাদ পর্যন্ত আসলাম, তাহলে এন জি, এই এন থেকে জি উপরে যখন তীর চিহ্ন দেওয়া থাকবে, তার মানে আমরা বুঝতে পারবো যে এন থেকে জি পর্যন্ত আমরা গিয়েছি। কিন্তু যদি এন জি কথাটা এইভাবে না থাকে, তাহলে এই দূরত্বটা এন থেকে জি পর্যন্ত দূরত্বটা জি থেকে এন পর্যন্ত হতে পারে, এন থেকে জি পর্যন্ত হতে পারে। তো যখন আমরা এন থেকে জি তে দিব, তার মানে বোঝা যাবে যে আমরা এন থেকে জি এর দিকে গেলাম। একইভাবে আমরা যদি বলি জি এন, যদি এইভাবে টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারবো জি থেকে এন এর দিকে গেলাম। এই একটা পরিমাপকে বা একটা ক্ষেত্রকে যখন দিকের মধ্যে প্রকাশ করা হয়, বা একটা রাশিকে যখন মান এবং দিক দুটো দিয়ে প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হয় ভেক্টর। তো ভেক্টরের আমরা ভেক্টর চিহ্নের জন্য ভেক্টর চিহ্ন বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। আমরা ভেক্টরের সম্পর্কে আলোচনা করতে গেলে ধরা যাক ইউ একটা ভেক্টর। ইউ এখন পর্যন্ত ইউ একটা প্রতীক কিংবা ইউ একটা অক্ষর। যখন এটার নিচে আমি একরকম একটা টান চিহ্ন দেবো, তখন সেটা হয়ে যাবে ভেক্টর। কিংবা আমি যদি বলি এবি, তাহলে এবি দুটা লেটারও বোঝা যায়, এবি দিয়ে দূরত্ব বোঝা যায়। যখন আমি এর উপরে তীর চিহ্ন দিয়ে দিব, সেটা হয়ে যাবে ভেক্টর। এইভাবে ভেক্টরকে আমরা বিভিন্ন রাশির মাধ্যমে, রাশিকে প্রকাশ করার জন্য বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। এটা হচ্ছে ভেক্টর চিনার উপায়। ভেক্টরের একাধিক ভেক্টর একসাথে যখন আনা হবে, তখন আমাদেরকে এখানে জানতে হবে ভেক্টরের সমতা জিনিসটা কি। ভেক্টরের সমতা, ভেক্টর সমতা হচ্ছে একাধিক ভেক্টর বা অসংখ্য ভেক্টরকে আমরা তখনই সমান বলতে পারবো। ধরা যাক ইউ একটি ভেক্টর, ভি একটি ভেক্টর। এই দুইটা ভেক্টরকে আমরা সমান বলবো যখন সে 3টি শর্ত মেনে চলবে। যখন সে 3টি শর্ত মেনে চলবে। প্রথমত কথা হচ্ছে ইউ এবং ভি দুইটি ভেক্টরকে আমরা বলবো যখন ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের পরম মান দুইটা কি হবে? সমান হবে। প্রথম শর্ত হচ্ছে যখন ইউ ভেক্টরের পরম মান এবং ভি ভেক্টরের পরম মান সমান হবে। এরপর হচ্ছে যদি ইউ এর ধারক এবং বি এর ধারক, এই দুটি ভেক্টরের ধারক যদি একই বা সমান্তরাল হয়,
খুব মানে ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথম কথা হচ্ছে ভেক্টরটার পরম মান যদি সমান হয়, দ্বিতীয় কথা হচ্ছে ভেক্টর দুইটার ধারক রেখা যদি একই বা যদি সমান্তরাল হয়, তৃতীয় কথা হচ্ছে যদি ভেক্টর দুইটা একই মুখী হয়, যদি ভেক্টর দুইটা একই মুখী হয় মানে দিকের দিকের ব্যাপারটা একই রকম থাকবে। যদি আমরা এখানে থেকে চিন্তা করি যে আমি এখান থেকে এই দিকে গেলাম, আরেকটা ভেক্টর যদি এখান থেকে এই দিকে যায়, সেই দুটো ভেক্টর কখনোই সমান হবে না, ও ভেক্টর দুটাকে আমরা কখনোই সমান বলতে পারবো না। যদি দুটা ভেক্টরের পরম মান সমান হয়, যদি দুটো ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল হয় এবং যদি দুটো ভেক্টরের দিক একই হয়, তখনই দুটো ভেক্টরকে আমরা কি বলবো? পরস্পরকে বলবো ভেক্টরের সমতা। একইভাবে যদি বিপরীত মুখী ভেক্টরের কথা বলি, তাহলে আমরা তিনটা অপশন পাইলাম। ভেক্টর সমতাতে তিনটা শর্ত পালন করতে হবে। নাম্বার 1, এর পরম মান সমান হবে। নাম্বার 2, এর ধারক রেখা সমান্তরাল হবে বা একই হবে। 3 নাম্বার হচ্ছে তারা একই দিকে হবে। এটা হচ্ছে ভেক্টরটা যদি হয়, তখন সেই ভেক্টরগুলো কি বলা যাবে? সমতা বলা যাবে। একাধিক ভেক্টর, 2টা 3টা 4টা 5টা ভেক্টরে যদি এই শর্তগুলো পালন করে, তখন আমরা তাদেরকে বলতে পারবো যে ভেক্টর দুটি পরস্পর সমান। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে ভেক্টরের, এটা হচ্ছে ভেক্টরের সমতা একই দিকে। এখন ভেক্টর দুটো বিপরীতমুখী হইতে পারে। ভেক্টর যদি বিপরীতমুখী হয়, তবুও শর্তটা মোটামুটি একই থাকবে। তখনও তাদের সবকিছু এক থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের দিকটা বিপরীত। যখন দুটো ভেক্টর পরস্পর বিপরীতমুখী অবস্থান করে, তখন দুটো ভেক্টরকে আমরা কি বলবো? বিপরীতমুখী ভেক্টর। যেমন বিপরীতমুখী ভেক্টর হতে পারে এরকম এবি ভেক্টর। এবি একটা ভেক্টর, এ থেকে বি এর দিকে ধাবিত হচ্ছে একটা ভেক্টর। এইটার বিপরীত ভেক্টরটা হবে বি এ। এবি ভেক্টরের বিপরীত ভেক্টরটা হচ্ছে বি এ। কেন? কারণ এটা এ থেকে বি এর দিকে গেল, এটা বি থেকে এর দিকে আসছে। এই ক্ষেত্রে আমরা একটা জেনে রাখবো, কোনো ভেক্টর যখন তার দিক পরিবর্তন করে, তখন তার সামনে একটি মাইনাস চলে আসে। কোনো ভেক্টর যখন দিক পরিবর্তন করে, তখন সেই ভেক্টর দুটোকে আমরা কি বলবো? তার সামনে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি এ। এখন আমরা যদি এটাকে এক পাশে নিয়ে আসি, এ বি প্লাস বি এ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ দুইটি বিপরীতমুখী সমান ভেক্টরের যোগফল সবসময় 0 হবে। দুইটি বিপরীতমুখী সমান ভেক্টর সবসময় যোগফল করলে সেটা হবে 0। আমি আবারও বলতেছি, একাধিক ভেক্টর যখন বিপরীতমুখী হবে, দুইটি সমান ভেক্টর বিপরীতমুখী হলে তাদের সমষ্টি হবে 0। সেটা যে কোনো ভেক্টর হইতে পারে, যদি তার বিপরীতমুখী হয় সেটার যোগফলটা হবে 0। এটা আরেকটু সহজ করে বোঝা যেতে পারে। আমরা যদি সহজ করে বুঝি, ধরা যাক এখান থেকে আমি এখান থেকে যাত্রা শুরু করলাম। আমি যদি এই দিক থেকে 5 মিনিট যাই, ধরলাম এটা এভিনিউতে আসলাম, এই পাশে গেলাম। এখন এখান থেকে আমি যদি আবার এই পাশে আসি, এখানে গেলাম 5 মিনিট, বিপরীতমুখী হওয়ার মানে হচ্ছে আমি এ থেকে আবার এখানে আসবো। তাহলে এখান থেকে আমি যদি আবার এখানে ফেরত আসি, তাহলে আমি যেখানে ছিলাম সেখানেই ফেরত আসলাম। সেক্ষেত্রে এটা কোনো ক্ষেত্র তৈরি করলো না। অর্থাৎ দুটি বিপরীতমুখী ভেক্টর যোগ করলে সেটা সবসময় কি হবে? ভেক্টর দুটি সবসময় 0 হবে যোগফল। এটা হচ্ছে যদি একাধিক ভেক্টর কেমন হবে। আমরা ভেক্টরের যোগ বিয়োগ করবো। আজকে আমরা চেষ্টা করব যুগের অংশটুকু আলোচনা করার। সুযোগ থাকলে আমরা হয়তো ভেক্টরের বিয়োগ চিহ্নটাতেও যাব। তো ভেক্টরের যোগ কিভাবে করবো? আমরা একাধিক ভেক্টর আমরা কিভাবে যোগ করতে পারি? ভেক্টরের যোগ করতে গেলে এটা আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে বেশ কয়েকটা বিধি আছে, বন্টন বিধি, বিভিন্ন ধরনের বিধি আছে। তো ভেক্টরের ক্ষেত্রে আমরা একটা বিধি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভেক্টর যোগের ক্ষেত্রে ইউ যদি একটা ভেক্টর হয় আর যদি ভি একটা ভেক্টর হয়, এটারও যত মান হবে ভি প্লাস ইউ এরও একই মান হবে। অর্থাৎ এখানে যোজক এবং যোজনের যে জায়গাটা থাকবে, সেটা যেভাবেই করি না কেন সেটা খুব একটা মান পরিবর্তন করবে না। আমরা একটা ত্রিভুজের মাধ্যমে ভেক্টরের যোগটা দেখাইতে যদি চাই, একটা ত্রিভুজের মাধ্যমে ধরা যাক এখানে একটা ত্রিভুজ, এখান থেকে কোনো একটা ভেক্টর তারা পরস্পর ক্রিয়াশীল। আমি ধরলাম এটা ও থেকে, ও বিন্দু থেকে এটা এর দিকে একটা ভেক্টর যাচ্ছে, ও থেকে এর দিকে, এদিক থেকে যদি দেখাই একটা ভেক্টর, এটা আমি ধরলাম একটা ভেক্টর ও থেকে এর দিকে যাচ্ছে। আর একটা ভেক্টর ধরা যাক এখান থেকে ও থেকে, এইখান থেকে এদিক থেকে যাচ্ছে। একটু খেয়াল করো, একটা ভেক্টর আমি যদি ধরি এ থেকে ইউ এর দিকে ধাবিত হচ্ছে, আর একটা ভেক্টর আমি যদি ধরি বি ও থেকে বি এর দিকে ধাবিত হচ্ছে, তাহলে এই ইউ ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ
ও ভেক্টরের এই ভেক্টরের আদিবিন্দু হচ্ছে ভি, তাহলে এদের যোগফলটা হবে প্রদত্ত দুটি ভেক্টরের প্রথম ভেক্টরটির আদিবিন্দু এবং শেষ ভেক্টরটির শেষ বিন্দুর মাঝখানের জায়গাটা, অর্থাৎ এ বিটা হবে এই দুটো ভেক্টরের যোগফল। আরেকবার খেয়াল করো, এ থেকে ওর দিকে ধাবিত হচ্ছে ইউ ভেক্টর, ও থেকে বি দিকে ধাবিত হচ্ছে বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের যোগফল হবে তাদের প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং পরের ভেক্টরের শেষ বিন্দুর মধ্যবর্তী রেখা, অর্থাৎ এবি। এবং খেয়াল রাখতে হবে এই দুটো ভেক্টরের যোগফল যে রাশিটা হবে সেই যোগফলের বা লব্ধি যে রাশিটা বা লব্ধি যে রেখাটা সেই রেখাটা হবে সবসময় ওই দুটো ভেক্টরের বিপরীতমুখী। মানে এই ভেক্টর এদিকে গেল এটা নর্মালি আসার কথা ছিল এই পাশে, কিন্তু যেহেতু এটা তাদের লব্ধি রেখা প্রকাশ করতেছে সেই ক্ষেত্রে এটা চিহ্নটা হবে এইদিকে, অর্থাৎ এবি সমান আমরা বলতে পারি ইউ প্লাস ভি। আমরা আরেকবার একটু জিনিসটা খেয়াল করি, একটা ভেক্টর এ থেকে ও এর দিকে ধাবিত হচ্ছে, এই ভেক্টরের নাম হচ্ছে ইউ ভেক্টর। আরেকটি ভেক্টর ও থেকে বি এর দিকে ধাবিত হচ্ছে, সের নাম হচ্ছে ভি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের যোগফলটা কোনটা হবে? এই দুটো ভেক্টরের যোগফল হবে তাদের লব্ধি যে রেখাটা সেটা হবে প্রথম ভেক্টরটির আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরটির শেষ বিন্দুর মধ্যবর্তী রেখা। তাহলে এ বিটা হচ্ছে তাদের যোগফল, অর্থাৎ আমরা বলতে পারি যে এ বি সমান সমান ইউ প্লাস বি। আমার মনে হয় এই জিনিসটা তোমাদের খুব একটা বুঝতে সমস্যা হবে না। এরপর আমরা যেটা আলোচনা করব ভেক্টরের এই যে যুগটা আমরা করলাম, ভেক্টরের যুগ, এটা যে পদ্ধতি অনুসরণ করলো সেটাকে বলে ভেক্টরের ত্রিভুজ বিধি। সেটাকে বলে ভেক্টরের ত্রিভুজ বিধি। যদি আমরা ত্রিভুজ বিধি সংজ্ঞা এইভাবে বলি, দুটি ভেক্টরের যোগফল তাদের তৃতীয় একটা ত্রিভুজের দুইটি বাহুর উপর চলমান দুটি ভেক্টরের যোগফল হবে তার অপর একটি রেখা, এবং সেই রেখাটির ভেক্টরের চিহ্নটা হবে প্রথম যে দুটো ভেক্টর নিয়ে আমরা কথা বলতেছি তাদের চিহ্নের বিপরীত। যেমন ইউ ও থেকে এ থেকে ওর দিকে, ও থেকে বি এর দিকে, এটা বি থেকে এর দিকে আসার কথা ছিল, এভাবে যদি হওয়ার কথা ছিল, কিন্তু এটার যেহেতু লব্ধি সেক্ষেত্রে সেটা হবে তার বিপরীতমুখী। এই যে শর্তটা মেনে চললো, এই শর্তটাকে আমরা বলতে পারি ভেক্টরের ত্রিভুজ বিধি। এই চিহ্নটাকে আমরা বলবো বা এই নিয়মটাকে আমরা বলবো ভেক্টরের ত্রিভুজ বিধি। এখন এই ভেক্টরের ত্রিভুজ বিধি কাজে লাগিয়ে আমরা ভেক্টরের সামান্তরিক বা অন্যান্য চতুর্ভুজের ক্ষেত্রে যাই সামনে আসবে না কেন সবগুলো আমরা কাজে লাগাতে পারবো। আমরা এই মুহূর্তে ভেক্টরের এই ত্রিভুজ বিধি কাজে লাগিয়ে বা ভেক্টরের সামান্তরিক বিধি কাজে লাগিয়ে আমরা নতুন একটি প্রমাণ করার চেষ্টা করবো। সামান্তরিক বিধিটা কেমন হবে? ত্রিভুজ বিধি যেরকম সামান্তরিক বিধিটাও অনেকটা একই রকম। ভেক্টরের ত্রিভুজ বিধির পর আমরা আলোচনা করব এখন ভেক্টরের সামান্তরিক বিধি। ধরা যাক একটা ভেক্টর ও থেকে এদিকে ক্রিয়াশীল, একটা ভেক্টর, আচ্ছা, তাহলে এখানে একটা ভেক্টর থাকবে, দেখো এই আমরা এখানে ও থেকে ক্রিয়াশীল এ বরাবর একটি ভেক্টর ইউ, বরাবর ক্রিয়াশীল ভেক্টর ভি যদি হয়, তাহলে এটা যদি একটা সামান্তরিক হয় তাহলে এই দিকের ভেক্টরটার মান যত এই দিকের ভেক্টরটারও মান তত হবে। কারণ আমরা জানি কোন একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে ও থেকে বি বরাবর ভেক্টরটা যদি বি হয় তাহলে এ থেকে সি বরাবর ভেক্টরটাও বি হবে। তাহলে দুইটি ভেক্টর আমরা একটু ত্রিভুজে পড়লাম যে দুইটি ভেক্টর যখন ক্রিয়াশীল থাকে তখন তাদের লব্ধিটা হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বরাবর। তাহলে এই ভেক্টরের আদিবিন্দু এইটা, এই ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে এটা, তাহলে এদের লব্ধিটা হওয়ার কথা এই বরাবর। যদি আমরা ত্রিভুজ চিন্তা করি তো সামান্তরিক বলতে পৃথিবীতে কিছু নাই, ধরলাম সামান্তরিক বলতে কিছু নাই, আমি ত্রিভুজ বিধি পারি, আমি ত্রিভুজ বিধিটা কাজে লাগিয়ে পড়ার চেষ্টা করবো। এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, তাহলে তার লব্ধি হচ্ছে এটা। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এই এ ও সি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বলতে পারি ও এ ভেক্টর যোগ এ সি ভেক্টর সমান সমান হচ্ছে ও সি ভেক্টর। একইভাবে আমরা বলতে পারি যেহেতু তারা পরস্পর সমান তাহলে আমরা বলবো ও এ সমান সমান বিসি।
এসি সমান সমান হচ্ছে ওবি। তাই যদি হয় তাহলে এই ভেক্টর থেকে আমরা বলতে পারি ও এ প্লাস ও বি সমান সমান ওসি, এবং ওসি ভেক্টরের মান হচ্ছে ইউ প্লাস বি। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে কোন একটি সামান্তরিকের বাহুগুলোর উপর ক্রিয়াশীল ভেক্টরগুলো তাদের কর্ণ বরাবর লব্ধি প্রকাশ করে। কোন একটি সামান্তরিকের বিপরীত বাহুর উপর কিংবা দুটি সন্নিহিত বাহুর উপর ক্রিয়াশীল যে দুটি ভেক্টর, সেই দুটি ভেক্টর দুটি সন্নিহিত বাহুর উপর ক্রিয়াশীল ভেক্টরের লব্ধি হবে তাদের কর্ণ বরাবর, অর্থাৎ এই ভেক্টর এবং এই ভেক্টরের লব্ধিটা হচ্ছে তাদের কর্ণ ওসি বরাবর। এটা হচ্ছে মোটামুটি সামান্তরিক বিধি। তো সামান্তরিক বিধির ক্ষেত্রে আমরা জিনিসটা খেয়াল করলাম, সামান্তরিক বিধিটিও আসলে চলে, কারণ একটা ত্রিভুজ, একটা সামান্তরিককে যদি আমরা একটি কোণ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে, এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজ বিধি অনুসরণ করেই সেটাকে কাজে লাগাতে পারবো। তো এটা আমরা চেষ্টা করলাম বোঝানোর জন্য তোমাদের। এই মুহূর্তে আমরা এই ত্রিভুজ এবং সামান্তরিক বিধি অনুসরণ করে আমরা একটা প্রমাণ করার চেষ্টা করব, যে প্রমাণটা তোমাদের বইয়ে আছে উপপাদ্য 3, সেটা পড়ার চেষ্টা করব। বোর্ড দেখা যায় না। আচ্ছা, এটা টেকনিক্যাল প্রবলেম হয় অনেক সময়, সেই টেকনিক্যাল প্রবলেম হয়ে গেলে আসলে এটা অনেক সময় দেখা যায় না। আচ্ছা, তো আমরা এটা একটু লিখবো, তোমরা ডাকটা দেখতে পারো যাদের বই আছে, বই উপপাদ্য 3 বা প্রতিজ্ঞা 3। সেরকম ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। কি বললাম ডাকটা? ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তার তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তো এটা করার জন্য আমরা প্রথমে যে দেখলাম একটা ত্রিভুজ আঁকতে হবে আমাদের। আমরা ত্রিভুজ যদি একটা আঁকি তাহলে এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। তাহলে তারা বলছে কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে ত্রিভুজ, একটা ত্রিভুজ নিলাম এবিসি, ত্রিভুজ এবিসি এর একটা বাহু যদি এবি হয় তার মধ্যবিন্দু আমি নিলাম হচ্ছে ডি, আর এসি যে একটা বাহু হয় তার মধ্যবিন্দু আমি নিলাম হচ্ছে ই। তাহলে তারা বলছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তাহলে মধ্যবিন্দু ডি এবং ই যদি হয় তাদের সংযোজক রেখাংশ হচ্ছে ডি। আচ্ছা, তাহলে তারা বলতেছে সেটা এই সংযোজক রেখাংশ ডিটা হবে তৃতীয় বাহু, মানে যে দুইটা বাহুর আমরা কাজ করলাম সেই দুইটা বাহুর বাদ দিলে যে বাহুটা থাকে, অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু নেওয়া হলো, এসি বাহুর মধ্যবিন্দু নেওয়া হয়েছে, তাহলে বিসি বাহুটা বাদ ছিল, তাহলে ডিটা হবে বিসি এর সমান্তরাল এবং ডিটা হবে বিসি এর অর্ধেক। অর্থাৎ আমরা যদি এভাবে বলি, আমি পুরো প্রমাণটা লিখছি না, বর্ণনাটা আমি মুখে বলে দিচ্ছি, তাহলে প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি এবং প্রমাণ করতে হবে ডি ইজ ইকুয়াল হাফ অফ বিসি। আমাদেরকে ডাক অনুযায়ী দুইটা প্রমাণ করতে হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই প্রমাণটা আমরা করব ভেক্টর পদ্ধতিতে। আমরা ভেক্টর পদ্ধতিতে এই প্রমাণটা করে দেখাবো যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে সেটা আমরা প্রমাণ করতে চাই ভেক্টর পদ্ধতিতে করলে আমাদেরকে চিহ্ন দিতে হবে। আমি বললাম এ থেকে বির দিকে একটা ভেক্টর, মানে এরকম থাকবে, এ থেকে সি দিকে একটা ভেক্টর এরকম থাকবে। কেন দুইটা চিহ্ন, কেন একটা পদ্ধতির চিহ্ন কেন? সেটা একটা দিলেও হবে। আমরা যেহেতু এখানে মাঝখানে একটা রেখা অঙ্কন করার পর দুটো ত্রিভুজ আলাদা ভাগ হয়ে গেছে সেই জন্য আলাদা দিচ্ছি, সেটা একটা চিহ্ন দিলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্ষেত্রে যেটা কথা সেটা হচ্ছে আমরা এ বি সি একটা ত্রিভুজ পর পাইলাম, এটা হচ্ছে এডি একটা ত্রিভুজ পাইলাম। আমরা বলছিলাম যে কোন একটি ত্রিভুজ তার শর্ত অনুযায়ী দুইটা বাহুর যে দিকে থাকবে তার লব্ধিটা হবে তার বিপরীত দিকে, অর্থাৎ তিনটা বাহুর ভিতরে দুইটা বাহু একই দিকে থাকবে ভেক্টর, একটা বাহু অন্যদিকে থাকবে। তাহলে যদি আমরা ছোট ত্রিভুজটা চিন্তা করি যে এই ত্রিভুজটা এ থেকে ডি দিকে একটা ভেক্টর চিহ্ন আছে, এ থেকে ই দিকে, তাহলে এটা ডি থেকে ইতে হওয়ার কথা, কারণ তাহলে যেটা হবে এদিকে এদিকে এটা তার উল্টা, কারণ একটা লব্ধি অবশ্যই তার বিপরীতমুখী হবে। একইভাবে
এ থেকে বি তে যদি হয়, এ থেকে যদি সিধা, তাহলে এটা হবে বি থেকে সি এর দিকে, তাহলে যেটা হবে এ বি বিসি, এটা উল্টা এসি। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম তোমাদের? আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো এই পুরা জিনিসটাতেই আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ছোট ত্রিভুজ, ত্রিভুজ এডি, একটা হচ্ছে বড় ত্রিভুজ, ত্রিভুজ এবিসি। আমরা যদি ত্রিভুজ এ ডিই কথা বলি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ডি প্লাস ডিই ইজ ইকুয়াল হবে এ ই। কেন হলো? কারণ দুইটা বাহুর একই দিকে চিহ্ন হলে যেটা বিপরীতমুখী চিহ্ন থাকবে সেটা তাদের লব্ধি। এখান থেকে আমরা বলতে পারি যে ডিই সমান সমান এ ই মাইনাস এ ডি। ডাকটা মুছে দিই। আচ্ছা, এটা পাওয়া গেল। এটা হচ্ছে ত্রিভুজ এডি এর ক্ষেত্রে। তো এটা একটা বড় ত্রিভুজ, এটা ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি যোগ বিসি সমান সমান এসি। এখানে একটু খেয়াল করে দেখো ভালো করে যে আমরা দুইটা বাহু যোগ করার পর তৃতীয় বাহুটা অবশ্যই সবসময় তার বিপরীতমুখী যে ভেক্টরটা থাকে সেটাকে তার লব্ধি হিসেবে প্রকাশ করছে। তাহলে এ বি বিসি আর এসিটা হচ্ছে তাদের লব্ধি। এখান থেকে আমরা বলতে পারি বিসি সমান সমান এ সি মাইনাস এ বি। এ পর্যন্ত কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ প্রথম থেকে আমরা যে ত্রিভুজবিধির কথা বলতেছিলাম সেই ত্রিভুজবিধি অনুসারে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যা লিখলাম এটাও বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা তাই লিখলাম। মূলত কোত্থেকে লিখলাম? এটা আমরা ত্রিভুজবিধিতে সূত্র, সেই সূত্র অনুযায়ী লেখার চেষ্টা করা হয়েছে। গেল এই পর্যন্ত। এখন আমরা তাদের সাধারণ নির্বাচনে বলা ছিল এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে ডি। যদি এ বি বাহুর মধ্যবিন্দু ডি হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এ বি সমান সমান 2AD। কেন? কারণ যদি মধ্যবিন্দু হয় তাহলে পুরো বাহুটা এডির অবশ্যই দ্বিগুণ, কারণ মধ্যবিন্দু হলে এটাও এডি এটাও এডি, তার মানে 2AD করলে আমরা একটা এবি পাচ্ছি। একইভাবে এখান থেকে আমরা বলতে পারি AC সমান সমান বলতে পারি 2AE। আমার মনে হয় না এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা। নর্মাল সেন্স, এটা ভেক্টর প্রয়োজন নেই, ভেক্টর ছাড়াই করতেছি আমরা, ভেক্টর চিহ্ন শুধু উপর থাকবে। তাহলে এই দুইটা আসার পরে আমরা এইখান থেকে কি এরকম লিখতে পারি না যে বিসি সমান সমান এই এসির জায়গায় লিখবো 2AE এবং এবির জায়গায় লিখবো 2AD। আমরা যদি 2টা কমন নেই তাহলে হবে AE মাইনাস AD। প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডি সমান সমান হবে AE মাইনাস AD। তাহলে এই AE মাইনাস AD এর জায়গায় আমরা বলতে পারি 2 ইন্টু ডি। কোথেকে লিখলাম? এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা লেখা যায়। তাহলে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে BC সমান সমান 2 ইন্টু ডি। তাহলে আমরা বলতে পারি DE সমান সমান হাফ অফ BC। তোমরা একটু খেয়াল করবা, আমাদের ডাকে বলা ছিল ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুটার সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। কোথাও দিকের কথা বলা হয়নি। তার মানে এই ভেক্টরটাকে আমরা মানে প্রকাশ করব, এবং ভেক্টরকে মানে প্রকাশ করতে গেলে আমাদেরকে অবশ্যই সেটাকে পরমমান চিহ্নের মাধ্যমে দিকটাকে উঠে দিতে হবে। ডি সমান সমান হবে হাফ অফ বিসি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডিই সমান সমান হাফ অফ বিসি। আমাদের প্রমাণ করার কথা ছিল ডিই সমান্তরাল বিসি, ডিই সমান সমান হাফ অফ বিসি। তাহলে প্রথম একটা প্রমাণ আমাদের হয়ে গেল যে এটা প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, তারা অর্ধেক। এখন কত সমান্তরাল কিনা, এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে আমরা একটা ডি সমান সমান মাঝখানে সমান চিহ্ন আছে। ভেক্টরের সমতার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সমতা তখন বলা যাবে যখন দুইটা ভেক্টর পরস্পর পরমমান সমান হবে, যখন দুইটা ভেক্টরের একই দিকে হবে, অথবা দুইটা ভেক্টরের যখন ধারক একই হবে বা সমান্তরাল হবে। তো ভেক্টর দুটো সমান, প্রবলেম নাই। পরম মানে আসছে, সেখানেও প্রবলেম নাই। এখন কথা হচ্ছে ভেক্টর দুটো কি একই ধারক রেখার উপরে কিনা। ধারক রেখার কথা মানে হচ্ছে দুইটা ভেক্টর একই রেখার উপর অবস্থান করতেছে কিনা। ডি ভেক্টরের ধারক রেখা এবং বিসি ভেক্টরের ধারক রেখা কি একই? ডি এবং বিসি ধারক রেখা অবশ্যই তারা একই না। একই না হলে হবে কি? কথা বলা ছিল সমান হইতে গেলে তাদেরকে হয় একই ধারক রেখা হইতে হবে অথবা তাদেরকে সমান্তরাল হইতে হবে। যেহেতু তারা ধারক রেখা একই না, তাহলে তারা অবশ্যই পরস্পর কি হবে? অবশ্যই পরস্পর
সমান্তরাল হবে, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি। আমরা যদি প্রথম থেকে এই ভেক্টর নিয়ে একটু কথা বলতে চাই, একটু সামারি যদি বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ নিলাম এবিসি। সেই ত্রিভুজের এবি বর মধ্যবিন্দু নেওয়া হলো ডি, এসি বর মধ্যবিন্দু নেওয়া হলো ই। তাদের বলেছিল সংযোজক রেখাংশ, আমরা ডি এবং ই কে যোগ করে দিলাম, তাহলে ডি রেখাংশ। প্রমাণ করতে হবে ডিটা বিসির সমান্তরাল এবং ডিটা বিসির অর্ধেক। প্রমাণ করতে গিয়ে আমরা ত্রিভুজ বিধি কাজে লাগিয়ে আমরা এডি ত্রিভুজ থেকে লেখার চেষ্টা করছিলাম হচ্ছে এডি প্লাস ডি সমান সমান এই, এবং বড় ত্রিভুজ দেখাতে চেষ্টা ছিল এবি প্লাস বিসি সমান সমান এসি। এই মানটুকু কাজে লাগিয়ে আমরা এখান থেকে এই লাইনটা পাওয়ার পর, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে আমরা বলছি যে এবিটা হবে 2AD, এসিটা হবে 2A। এখন এই এবি এবং বিসির মানটা আমরা এই সমীকরণে বসানোর পর আমরা পাইলাম হচ্ছে বিসি সমান সমান 2 ইন্টু ডি, অর্থাৎ ডি সমান সমান হাফ অফ বিসি। তো যেহেতু এখানে ভেক্টর চিহ্ন বা দিক থাকবে না, সেক্ষেত্রে আমরা পরম মান চিহ্নের মাধ্যমে সেটাকে শুধু মানের প্রকাশ করা হলো। এবং দুটি ভেক্টর যখন পরম মান সমান এবং তারা যখন সমতা বলা হবে, তখন তাদেরকে হয় একই দ্বারক রেখা হইতে হবে অথবা সমান্তরাল হইতে হবে। তো সেটা যেহেতু পসিবল হয়নি, তারা যেহেতু একই দ্বারক রেখার অবস্থান উপর অবস্থান করে না, সেক্ষেত্রে তারা একই দ্বারক রেখা না যদি হয়, তাহলে অবশ্যই তারা পরস্পর সমান্তরাল হবে। তো এইভাবে আমরা এই উপপাদ্যটা, এই প্রতিজ্ঞাটা আমরা প্রমাণ করতে পারি। এবং এইটা পড়ার পরে আমরা ত্রিভুজ বিধির মাধ্যমে আমরা যেটা পড়লাম, ভেক্টর ত্রিভুজ বিধি পড়া হলো, ভেক্টরের সামান্তরিক বিধি পড়া হয়েছে। এরপরে এইটাকে কাজে লেগে আমরা একটা ত্রিভুজের একটা প্রমাণ করার চেষ্টা করেছি। এরপরে আমরা করবো হচ্ছে ভেক্টরের বিয়োগ বিধি বা বাকি যে বিষয়গুলো থাকবে। তো আমাদের আজকের আলোচনায় যে জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, প্রাথমিকভাবে ভেক্টরকে চিনা, ভেক্টর কিভাবে সমান হবে, ভেক্টর কিভাবে বিপরীত হবে, ভেক্টর কিভাবে যোগ করলে তার মান কি আসবে, এবং ভেক্টরের এই বিধি কাজে লেগে কিভাবে সামান্তরিক এবং ত্রিভুজ বিধি আলোচনা করা যায়, এবং সেটা কাজে লেগে কিভাবে এই উপপাদ্যটা প্রমাণ করা যায়। তো এটা ছিল আমাদের আজকে আলোচনা। আজকে আলোচনায় তোমরা জানি না কতটুকু উপকৃত হয়েছে। আমরা পরবর্তী কোনো একটা লেকচারে আমরা এই ভেক্টরের ডিটেলস আলোচনা করব। তো পরিশেষে যে কথাগুলো বলতে চাই, সারা বিশ্ব আজ যে জায়গাতে দাঁড়িয়ে আছে সেখানে আমরা তার বাইরে নই, এবং আমাদের অবস্থাও ক্রমে ক্রমে সামনের দিকে খুব খারাপ হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে অনুরোধ থাকবে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় তো থাকবেই, এবং বাইরে থেকে যদি বিশেষ প্রয়োজনে তোমার বয়োজ্যেষ্ঠরা বাইরে যায়, তারা আসার পর তারা ফ্রেশ হওয়ার আগ পর্যন্ত তাদের কাছে তোমরা যাবে না, এবং অবশ্যই অপ্রয়োজনীয় কোনো জিনিস তোমরা ধরবে না। চেষ্টা করবে নিজের রুমেই থাকতে এবং পড়াশোনা করতে। যদি একাডেমিক বই পড়তে ভালো না লাগে, তোমরা গল্প বই পড়তে পারো, এবং অনলাইন ক্লাসগুলো অবশ্যই করবে। সবাইকে শুভেচ্ছা রইল এবং সবার সুন্দর এবং স্বাভাবিক জীবন কামনা করছি। আমাদের সাথে আবার তোমাদের দেখা হবে কোনো এক্সট্রা সময়। এই স্কুলটা আবার আগের মতোই রমরমা হবে, সেই আকাঙ্ক্ষা এবং মনে বাসনা নিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।